যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় অংশীদার হওয়ার আহ্বান। বেইজিংয়ে ট্রাম্প শির রুদ্ধদ্বার বৈঠক। তাইওয়ান নিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করলেন চীনের প্রেসিডেন্ট। ইরানের 90% মিসাইল ও অস্ত্র এখনো সচল। বিস্ফোরক তথ্য নিউ ইয়র্ক টাইমসের। হরমুজের দখল বাড়ালো তেহরান, কোণঠাসা কি ট্রাম্প? ইরানের মাটিতে শুধু আমিরাত নয়, সৌদি আরবে গোপনে হামলা চালিয়েছিল জানানো রয়টার্স। মুসলিম বিশ্বাসঘাতকদের কি ছাড় দেবে তেহরান? যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন শি। এ সময় তাইওয়ান নিয়ে সতর্ক করে তিনি বলেন, তাইপে ইস্যু ঠিকমতো সামলানো না গেলে ওয়াশিংটন বেইজিং সংঘাতে জড়াতে পারে। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা উল্লেখ করে চীন যুক্তরাষ্ট্র সুন্দর ভবিষ্যৎ গড়তে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 ঘন্টা রুদ্ধদ্বার আলোচনা করেন দুই নেতা। বৈঠকের শুরুতেই বৈশ্বিক পরিস্থিতিকে নতুন এক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন শি জিনপিং। বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয় বরং অংশীদার হিসেবে কাজ করা। বৈঠকে তাইওয়ান প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শি জিনপিং। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে তাইওয়ান ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন তিনি। এই ইস্যু সঠিকভাবে সামাল না দিতে পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন শি। চীন যুক্তরাষ্ট্র স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্যই উপকারী। আমরা যখন সহযোগিতা করি তখন উভয় পক্ষই লাভবান হয়, আর যখন সংঘাতে জড়ায় তখন দুপক্ষকেই চড়া মূল্য দিতে হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়া উচিত। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। বলেন, চীন যুক্তরাষ্ট্র একসঙ্গে চমৎকার ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। এর আগে বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মাটির নিচে থাকা ইরানের 90% মিসাইল ও অস্ত্রের ঘাঁটি এখনো পুরোপুরি সচল ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মার্কিন গোয়েন্দাদের গোপন তথ্যের বরাত দিয়ে তারা বলছে, আবারও ইরানে হামলা হলে এসব অস্ত্রের ব্যবহার করবে খামেনির দেশ। আর এই খবর এমন সময় আসলো যখন হরমুজ প্রণালীর ওপর দখল আরও বাড়িয়েছে ইরান। আমেরিকাকে হটিয়ে হরমুজের পুরোপুরি দখল নেয়ার প্রস্তুতি নিচ্ছে কি ইরান? খামেনির দেশ কি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের মাটির নিচে থাকা 90% মিসাইল ও অস্ত্রের ঘাঁটি এখনও পুরোপুরি সচল ও অক্ষত রয়েছে। খোদ মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন প্রতিবেদনের বরাত দিয়ে নতুন করে এমন বিস্ফোরক দাবি করেছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে, ট্রাম্প প্রশাসন ইরানের অস্ত্র ভান্ডার গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও ইরান জুড়ে মাটির নিচে থাকা মিসাইলের মজুদ, অস্ত্র ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় 90% এখনও ব্যবহারযোগ্য। এমন এক সময়ে এই প্রতিবেদন আসলো যখন হরমুজ প্রণালীর ওপর দখল আরও বাড়িয়েছে ইরান। নতুন করে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ অন্তত 10 গুণ বাড়ানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী IRGCর নৌ ইউনিট। এরই মধ্যে IRGC দাবি করেছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর নিশানায় রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন রণতরী ও জাহাজগুলো। অপেক্ষা শুধু চূড়ান্ত নির্দেশ পেলেই শত্রু ঘাঁটিতে আঘাত হানবে তারা। এমন অবস্থায় আমেরিকাকে হটিয়ে হরমুজ পুরোপুরি দখলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কি ইরান? খামেনির দেশ কি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি? আমেরিকা কি আর কখনো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব রাখতে পারবে? এতে কি উদ্বেগে চীন সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান আমেরিকার মধ্যে সংঘাত পুরোপুরি বন্ধ করতে একটি চুক্তি নিয়ে যখন চলছে চরম দর কষাকষি আর তীব্র মতবিরোধ, ঠিক তখন হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও 10 গুণ বাড়ানোর দাবি ইরানের। আগে হরমুজ ও হেঙ্গাম দ্বীপের চারপাশের 20 থেকে 30 মাইল এলাকা ইরানের নিয়ন্ত্রণে থাকলেও এখন নতুন করে পূর্বাঞ্চলের জাস্ক শহর থেকে পশ্চিমের সিরিত দ্বীপ পর্যন্ত প্রায় 300 মাইল এলাকার দখল নিয়েছে ইরানের নৌবাহিনী।
আর এর মধ্য দিয়ে ইরান ওই অঞ্চলে নিজের আধিপত্য আর দখলদারিত্ব পাকাপোক্ত করার ঘোষণা দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়ানোর মধ্য দিয়ে বিশ্বের নতুন এক পরাশক্তি হয়ে উঠছে এখন খামেনির দেশ। আর ইরানের এই প্রভাবের খবরের ওপর নতুন করে ঘি ঢেলেছে খোদ মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের নতুন এক প্রতিবেদন। মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের বরাত দিয়ে তারা বলছে, যেখানে মার্কিন অস্ত্র ভাণ্ডারের মজুদ প্রায় শেষ, সেখানে ইরানের 90% অস্ত্র এখনো অক্ষত। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরান তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা আবারও চালু করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি মিসাইল ঘাঁটির মধ্যে 30টি এখন পুরোপুরি সচল এবং আঘাত হানার অপেক্ষায়। যুদ্ধে আমেরিকার চেয়ে সুবিধাজনক ও জোরালো অবস্থায় থাকা ইরান শান্তি চুক্তির ইস্যুতে এখনও ছাড় দিতে নারাজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাফ জানিয়েছেন, ইরান কেবল তার ন্যায্য অধিকার চাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ শেষ করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। শান্তি প্রস্তাবের নামে জোর করে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন ইরানি মুখপাত্র। আমরা তাদের চরমপন্থী দাবির মুখে নতি স্বীকার করব না, কারণ এটি অন্যায়। তারা ইরানের বিরুদ্ধে একটি বেআইনি আগ্রাসন শুরু করেছে। তারা জানিয়েছে যে আমাদের প্রস্তাবে রাজি হতে পারবে না, কিন্তু আমার ধারণা আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে ইরানের কাছে পদে পদে নাস্তানাবুদ হওয়ার পরেও নিজের আজগুবি দাবিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, ইরানে আবার সামরিক অভিযান শুরুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। কূটনীতি বা সামরিক শক্তি যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিততে চান, তবে এতে কারোর সাহায্যের প্রয়োজন হবে না। চলমান অস্থির পরিস্থিতির মধ্যে চীন সফরে গিয়েছেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ইরান ইস্যু নিয়ে আলোচনার কথা থাকলেও স্থায়ী সমাধানে চীনের সহায়তার কোনো প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত কি হয় দুই নেতার আলোচনায়, সেদিকে নজর গোটা বিশ্বের। তবে কতদিন এই যুদ্ধ টানতে পারবে আমেরিকা? এরই মধ্যে গেল 2 মাসের বেশি সময় ইরানে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে 29 বিলিয়ন বা $2,900 কোটি। যুদ্ধবিরতির মধ্যেও 15 দিনেরও কম সময়ে খরচের পরিমাণ $400 কোটি। এপ্রিল মাসের শেষের দিকে খরচের পরিমাণ ছিল $2,500 কোটি। ফলে মার্কিন অর্থনীতিতে পড়ছে বড় ধরনের চাপ। আর যুদ্ধ শেষ করার বিষয়ে ঘরে বাইরে ব্যাপক চাপ উপেক্ষা করে যুদ্ধ কতটা দীর্ঘ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা এখন বড় প্রশ্ন। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের দেয়া রেড লাইন না মানলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। আঘাত হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও মিত্র স্থাপনা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা আছে জানিয়ে হুমকি দিয়েছে তেহরান। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে পরমাণু আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু কঠিন শর্ত রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা $6 বিলিয়ন ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। শুরুতে আলোচনার টেবিলে কিছুটা নমনীয়তা থাকলেও পরবর্তীতে ট্রাম্প এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছে তেহরান। কূটনৈতিক আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার জবাবে ওই অঞ্চলের সব মার্কিন ও মিত্র স্থাপনা কয়েক ঘন্টায় ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। এদিকে ইরান যুদ্ধ চলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয় তিনি গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আবুধাবির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায় নেতানিয়াহুর সফর বা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের মাটিতে শুধু সংযুক্ত আরব আমিরাতই নয়, হামলা চালিয়েছিল সৌদি আরবও। আমেরিকা ইরান যুদ্ধে গোপনে ইরানের ভেতর একাধিক আঘাত এনেছিল রিয়াদ, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে রয়টার্স। তবে যুদ্ধের ভয়াবহতা এড়াতে পরবর্তীতে দুই দেশই অনানুষ্ঠানিক সমঝোতায় পৌঁছায় বলে জানিয়েছে রয়টার্স। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যুদ্ধের সময়ে সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ চলাকালে ইরানের চালানো হামলার জবাবে গোপনে একাধিক পাল্টা হামলা চালিয়েছিল সৌদি আরব। দুই পশ্চিমা কর্মকর্তা ও দুই ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সৌদি আরবের সরাসরি সামরিক অভিযানের তথ্য প্রকাশ পেল। বিশ্লেষকদের মতে এই ঘটনা স্পষ্ট করছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে আত্মরক্ষায় আগের তুলনায় অনেক বেশি দৃঢ় ও ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়েছে রিয়াদ। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। পশ্চিমা কর্মকর্তাদের একজন বলেন, সৌদি ভূখণ্ডে ইরানি হামলার প্রতিশোধ হিসেবেই ওই পাল্টা আঘাত হানা হয়েছিল। তবে ওই হামলাগুলোর লক্ষ্যবস্তু কী ছিল তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হামলার খবর স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। একইভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে ইরানে সৌদি হামলার ঘটনা দেখিয়ে দিচ্ছে চলমান সংঘাত কিভাবে আঞ্চলিক যুদ্ধ হিসেবে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ইরান ধারাবাহিকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় উপসাগরীয় 6 দেশের ওপর। কেবল মার্কিন সামরিক ঘাঁটি নয়, এসব দেশের বেসামরিক এলাকা, বিমানবন্দর ও তেল শোধনাগারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই পরিস্থিতিতে শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানে হামলা চালায় বলে তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে ইরান ইস্যুতে সৌদি আরব ও আমিরাতের অবস্থানে পার্থক্য রয়েছে। আমিরাত তুলনামূলক বেশি কঠোর অবস্থান নিয়ে প্রকাশ্য কূটনৈতিক যোগাযোগ এড়িয়ে চললেও সৌদি আরব সংঘাত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। ইরানি ও পশ্চিমা কর্মকর্তাদের সূত্র মতে হামলার বিষয়ে আগেভাগেই ইরানকে অবহিত করেছিল সৌদি আরব। এরপরই উত্তেজনা প্রশমনে শুরু হয় নিবিড় কূটনৈতিক তৎপরতা। বিশ্লেষকদের মতে প্রতিশোধমূলক হামলা ও পরবর্তী সময়ে দুই দেশের সমঝোতা এটাই দেখিয়ে দেয় যে উভয় পক্ষই বুঝতে পেরেছিল অনিয়ন্ত্রিত সংঘাত ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। রয়টার্স জানিয়েছে 7 এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৃহত্তর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের সপ্তাহেই সৌদি আরব ও ইরানের মধ্যে অনানুষ্ঠানিক সমঝোতা হয়েছিল। এক ইরানি কর্মকর্তা বলেন, এই সমঝোতার উদ্দেশ্য ছিল শত্রুতা বন্ধ করা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সংঘাতের বিস্তার ঠেকানো। এরই মাঝে আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল লিখেছেন, ইসরায়েলের দিক থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার কোনো পরিকল্পনার অংশ হতে চায়নি রিয়াদ। তার মতে এমন সংঘাত পুরো অঞ্চলকে ধ্বংসযজ্ঞে নিমজ্জিত করত, বিপুল প্রাণহানি ঘটাত এবং তা ইসরায়েলের আঞ্চলিক প্রভাব আরও বাড়াত। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 5 জন সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে নাবাতি ও টায়ার এলাকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে তেল আবিব। দখলদার বাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে লেবাননের স্বাস্থ্যসেবা খাতের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। লেবাননের নাবাতিয়ে শহরে উদ্ধার অভিযান চালানোর সময় ইসরায়েলি হামলায় নিহত 2 সিভিল ডিফেন্স কর্মীকে চোখের জলে বিদায় জানিয়েছে লেবাননবাসী। বুধবার হোসেইন জাবের এবং আহমেদ নৌরার জানাজায় শত শত মানুষ অংশ নেন।
এদিকে নাবাতিয়া এলাকার আরব সামিল শহরে বুধবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আবাসিক ভবনে চালানো এই হামলায় একই পরিবারের কয়েকজন প্রাণ হারান। এছাড়া আল নামিরিয়া এলাকায় আলাদা হামলায় আরো কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা হয়েছে রাজধানী বৈরুতেও। শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি উপকূলীয় হাইওয়েতে ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া সিদন এবং টায়ার এলাকাতেও কয়েকটি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আগ্রাসনে লেবাননের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 10,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে 10 কিলোমিটার এলাকা জুড়ে একটি ইয়েলো লাইন ঘোষণা করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবাননে স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং চিকিৎসা কর্মীদের উপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত সোমবার এক হামলায় 2 চিকিৎসক নিহত হওয়ার পর সংস্থাটি অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে লেবাননে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর। পুরো পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসার মতো এক গণবিধ্বংসী পারমাণবিক মিসাইল মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। 35,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাট বা শয়তান-2 নামে পরিচিত মিসাইলটি প্রচলিত রুট ছাড়াও মহাকাশের কক্ষপথ ব্যবহার করতে পারে। নিমেষেই আঘাত হানতে পারে যে কোনো লক্ষ্যবস্তুতে, ভেদ করতে পারে প্রচলিত সব প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট পুতিনের দাবি, পশ্চিমা ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি 4 গুণ বেশি শক্তিশালী। ইউক্রেন যুদ্ধের ডামাডোলে নতুন ব্যালিস্টিক মিসাইল মোতায়েনের খবরে রীতিমতো ভয়ে পশ্চিমারা। এটি কি পশ্চিমাদের পুতিনের হুমকি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে পারবে রাশিয়ার নতুন পারমাণবিক মিসাইল। এই দূরপাল্লার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটি পাড়ি দিতে পারে প্রায় 35,000 কিলোমিটার। মহাকাশের কক্ষপথে চলতে সক্ষম সারমাত বা শয়তান-2 নামের নিউক্লিয়ার মিসাইলটি নিমেষেই ধ্বংস করে দিতে পারে নির্দিষ্ট যে কোনো লক্ষ্যবস্তু। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষে যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইল। ক্রেমলিনের দাবি, বর্তমান বিশ্বের যে কোনো মিসাইল সিস্টেমের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী সারমাটের ধ্বংস ক্ষমতা। প্রচলিত ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষেও এর গতি রোধ করা সম্ভব না। এবার কি তাহলে রুশ মিসাইলের সামনে হার মানবে পশ্চিমা অস্ত্রের তোড়জোড়? পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই সমরাস্ত্র নিয়ে পাওয়া গেছে পিলে চমকানো তথ্য। বিভিন্ন সামরিক সূত্রের বরাতে বলা হয়, মিসাইলটি রাশিয়ার মাটি থেকে উৎক্ষেপণ করলে পৃথিবীর প্রায় যে কোনো প্রান্ত দিয়ে ঘুরে এসে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, এর ধ্বংস ক্ষমতা পশ্চিমা বিশ্বের যে কোনো মিসাইলের চেয়ে 4 গুণ বেশি। তার এই দাবি সত্য হলে পাল্লার দিক থেকে বর্তমান বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে শয়তান-2 বা সারমাট মিসাইল। আমরা 2011 সালে সারমাটের কাজ শুরু করি এবং 2018 সালে এই উন্নত মিসাইল সিস্টেম ও এর প্রধান সুবিধাগুলো সবার সামনে ঘোষণা করা হয়। তখনকার আলোচিত বিষয়গুলো এবং এই আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিশেষ সুফল আমি আবারও মনে করিয়ে দিই। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম। আমাদের হাতে থাকা ভয়েভোদা সিস্টেমের মতোই সক্ষমতায়, অবশ্য ভয়েভোদা মূলত সোভিয়েত আমলে তৈরি। পশ্চিমা বিশ্বের যে কোনো সমপর্যায়ের অস্ত্রের চেয়ে 4 গুণ বিস্ফোরক বা ওজন বহন করতে পারে বর্তমান বা ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সারমাট মিসাইলকে মাঝপথে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না, এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিজেপির হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের আইনজীবী হয়ে পাশে দাঁড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে যান তিনি। নির্বাচন পরবর্তী সহিংসতা ও তৃণমূলের নেতাকর্মীদের ওপর মামলার আইনি লড়াইয়ের জন্যই উপস্থিত হন তিনি। ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। মামলায় প্রায় 2,000 তৃণমূল কর্মী সমর্থকের ওপর হামলা ও 365টি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দলের অভ্যন্তরীণ চাপে কোণঠাসা ব্রিটিশ প্রধানমন্ত্রী
এবার পদত্যাগ করতে পারেন স্বাস্থ্যমন্ত্রী। স্টারমারের সমর্থনে মাঠে নেমেছেন অনুগত মন্ত্রীরা। তো শুরু হয়েছে ব্রিক্স সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 2 দিনব্যাপী সম্মেলন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 10টায় অত্যাধুনিক কনভেনশন সেন্টার ভারত মণ্ডপমে আগত অতিথিদের স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। বিশেষ নজর কাড়ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও জোটের নতুন সদস্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি। আগামী সেপ্টেম্বরে ভারত অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে এই বৈঠক বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।